হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আরও একটি জিকে ম্যারাথন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তো তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো ফলো করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম জিকে ম্যারাথনে আমরা প্রথম কোশ্চেনটা দেখি, চলো। প্রাচীনকালে ওড়িশার নাম কী ছিল? প্রাচীনকালে ওড়িশার নাম ছিল কিন্তু কলিঙ্গ। ঠিক আছে, তাহলে উড়িষ্যার আগের নাম কী ছিল কিন্তু কলিঙ্গ। 2011 সালে উড়িষ্যার নাম চেঞ্জ হয়ে গেছে ওডিশা। তাহলে প্রাচীনকালে উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ এবং 2011 সালে উড়িষ্যা নাম চেঞ্জ হয়ে গেছে ওডিশা। তামিলনাড়ুতে রেল কোচ ফ্যাক্টরি কোথায় আছে? দেখো, ভারতের তামিলনাড়ুতে রেল কোচ ফ্যাক্টরি আছে পেরাম্বুরে। কোথায়? পেরাম্বুরে কিন্তু ভারতের তামিলনাড়ুর রেল কোচ ফ্যাক্টরি আছে। আমাদের পশ্চিমবঙ্গে আছে কোথায়? দেখো, রেলওয়ে বাগান তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গে লিলুয়া, কাজরাপাড়া এবং দমদমে। পোঙ্গল উৎসব কোথায় পালিত হয়? পোঙ্গল উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোঙ্গল উৎসব পালিত হয় কিন্তু তামিলনাড়ুতে। কোথায় পালিত হয়? তামিলনাড়ুতে। আর আমাদের কেরালাতে পালিত হয় কিন্তু ওনাম উৎসব। কি ওনাম? ওনাম উৎসবে কিন্তু বোট রেস হয়, মানে নৌকার রেস হয় আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে কেরালাতে হয়। আর তামিলনাড়ুতে হয় কিন্তু পোঙ্গল উৎসব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? কম্পিউটারের মস্তিষ্ক বলে কিন্তু সিপিইউ। সিপিইউকে বলা হয় কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক, ব্রেন অফ কম্পিউটার। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তারপরে দেখো, একটি প্রোটিন যা হরমোনের মতো কাজ করে। অক্সিটোসিন। অক্সিটোসিন একটি প্রোটিন কিন্তু হরমোনের ন্যায় কাজ করে। কি হরমোনের ন্যায় কাজ করে অক্সিটোসিন, কিন্তু সেটি একটি প্রোটিন। কোন হরমোন আমাদের কি বলতো অনুভূতিকে নিয়ন্ত্রণ করে? কান্না, হাসি, ভয়, ভালোবাসা? সেটা হবে অ্যাড্রিনালিন। কি অ্যাড্রিনালিন। ঠিক আছে, ওই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে বলা হচ্ছে আপৎকালীন হরমোন, ঠিক, বা জরুরি হরমোন। আচ্ছা, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হলো কি? উদ্ভিদ। উৎপাদক মানে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে এমন একটি উদ্ভিদ এমন একটি জীব বলতে পারো যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অতএব প্রাথমিক উৎপাদক হলো কিন্তু উদ্ভিদ। কোন হরমোনকে জরুরি হরমোন বলা হয়? এক্ষুনি আমি তোমাদের বলছিলাম আপৎকালীন হরমোন বা জরুরি হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে কিন্তু জরুরি হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয়। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের হায়দ্রাবাদে অবস্থিত। কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। ঠিক আছে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে কিন্তু আমাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আচ্ছা, আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে অবস্থিত। ঠিক আছে। আর ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট হলে আমাদের হবে মুম্বাই। পরের কোশ্চেনে, আর আমাদের কলকাতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, বলছে ম্যালেরিয়া ম্যালেরিয়া একজনের শরীর থেকে অন্যজনের বাহিত হয় কার দ্বারা? দেখো, ম্যালেরিয়া রোগ বাহিত হয় কিন্তু অ্যানোফিলিস মশার দ্বারা। স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এক দেহ থেকে অন্য দেহ কি না আমাদের ম্যালেরিয়া রোগের যে প্রোটোজোয়া প্লাজমোডিয়াম ভাইরাস এটা বয়ে নিয়ে যায়। তাহলে ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়া প্লাজমোডিয়াম ভাইরাসকে কে বয়ে নিয়ে যায়? স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে। আচ্ছা, এডিস মশার জন্য কি হয়? এডিস মশার জন্য কিন্তু ডেঙ্গু রোগ হয়। ঠিক আছে। আর কিউলেস মশার জন্য কিন্তু হয় ফাইলেরিয়া। তারপরে আমরা চলে যাবো, ভারতের স্পেশাল ইকোনমিক জোনগুলি সৃষ্টি হয়েছিল কী জন্য? দেখো, ভারতের স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে, এসইজেড। ভারতের স্পেশাল ইকোনমিক জোনগুলি সৃষ্টি হয়েছিল ভারতে কি না অন্যান্য বিদেশে আর কি লগ্নি বা বিদেশে এক্সপোর্ট করার জন্য, মালপত্র বা আমাদের কাঁচামাল বা অন্যান্য জিনিস বিদেশে এক্সপোর্ট করার জন্য, রপ্তানি করার জন্য কিন্তু স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের একটি স্পেশাল ইকোনমিক জোন কোথায় বলতে পারবে গো? সেটা হচ্ছে কিন্তু ফলতা। তাহলে পশ্চিমবঙ্গের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে আমাদের ফলতা। এটা কিন্তু ডাব্লিউবিসিএসে কোশ্চেনে পড়েছিল। ঠিক আছে। পুনা চুক্তি কত সালে হয়? পুনা চুক্তি হয় কিন্তু গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে। তাহলে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয় বা পুনা প্যাক্ট হয়। এটি কোথায় হয়? এটি হচ্ছে মহারাষ্ট্রের পুনা শহরে ইয়ারবাদা জেলে। কোথায়? ইয়ারবাদা জেলে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1932 সালে 24শে সেপ্টেম্বর। কার মধ্যে হয়? না গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। কি পুনা চুক্তি হয়? কি বিষয় হয়? না ওই আমাদের হচ্ছে মাইনরিটি বা কমিউনিটির জন্য যে
কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে মাইনরিটিদের জন্য সিট দেওয়া আর কি। তো এই মাইনরিটি সিট দেওয়ার জন্য কিন্তু আমাদের গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে থেকে পুনঃ প্যাক্ট হয়েছিল। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে সেই স্তরটি হচ্ছে আয়নোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলে আমাদের টোটাল বায়ুমণ্ডলে 5টি স্তর আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং তারপরে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো আয়নোস্ফিয়ার অপর নাম হচ্ছে আবার থার্মোস্ফিয়ার। যাই হোক, তাহলে আমাদের ট্রপোস্ফিয়ার হচ্ছে আমরা যে স্তরে বসবাস করি এই স্তরকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা হচ্ছে অশান্ত মণ্ডল। এরপরে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে শান্ত মণ্ডল, কারণ ওখানে কোনো বায়ু থাকে না, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আবার আমরা দেখতে পাই ওজোনোস্ফিয়ার, কারণ ওজন গ্যাস থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। আচ্ছা, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে কিন্তু আমাদের আয়নোস্ফিয়ার থেকে, ঠিক আছে। 4 নম্বর স্তর যেটা আয়নোস্ফিয়ার থেকে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে। পরে কোশ্চেন দেখো, ক্যালোরি মূল্য সবচেয়ে বেশি হচ্ছে কোন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের মধ্যে কার ক্যালোরি মূল্য সবচেয়ে বেশি? ক্যালোরি মূল্য সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ফ্যাট, মানে হচ্ছে 1 গ্রাম ফ্যাট থেকে কিন্তু প্রায় 9.45 অর্থাৎ 9.5 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায়। তাহলে ক্যালোরি মূল্য বা এনার্জি মূল্য সবচেয়ে বেশি হচ্ছে ফ্যাটে। তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিনের 4.2 বা 4.5 মতো কিন্তু ক্যালোরি পাওয়া যায়। তা সব থেকে ক্যালোরি বেশি পাওয়া যায় কিন্তু ফ্যাট থেকে। ফ্যাট থেকে 9.45 কিলো ক্যালোরি পার গ্রাম। পরে কোশ্চেন দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল বা সর্দার ভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী কিন্তু আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু কী উপাধি দিয়েছিল? আমাদের সর্দার উপাধি দিয়েছিল। কী কারণে দিয়েছিল না, আমাদের বল্লভভাই প্যাটেল হচ্ছে গুজরাটের বারদৌলিতে সত্যাগ্রহ করেছিল, ঠিক আছে। ওখানে আন্দোলন করেছিল, কোথায়? বারদৌলিতে। তো বারদৌলি সত্যাগ্রহ আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের অত্যন্ত ভূমিকা থাকার কারণে, যেটা 1928 সালে যে সত্যাগ্রহটা হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ, তো এই সত্যাগ্রহে আমাদের কিন্তু বল্লভভাই প্যাটেলের খুব বড় ভূমিকা ছিল। ওই জন্যে বল্লভভাই প্যাটেলকে মহাত্মা গান্ধী সর্দার উপাধি দিয়েছিলেন। দিল্লি ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী হওয়ার সময় ভাইসরয় কে ছিল? দেখো, আমাদের ভারতের রাজধানী প্রথমে কলকাতা ছিল। কলকাতা থেকে রাজধানী কিন্তু চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? দিল্লিতে। এটা 1911 সালে হয়েছিল লর্ড হার্ডিংয়ের সময়কালে। তাহলে যখন আমাদের ভাইসরয় হার্ডিং ছিল সেই সময় 1911 সালে কী হয়, আমাদের ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে ট্রান্সফার হয়ে যায় কিন্তু দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, এই রাজধানী কখন উদ্বোধন করা হয়? রাজধানীর উদ্বোধন করা হয় কিন্তু 1931 সালে। তাহলে রাজধানী যদি ইনাগুরেশন বলা হয় তাহলে হবে 1931 সালে, কিন্তু ট্রান্সফার হয়েছিল 1911 সালে, ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা দেখো, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? ঠিক আছে, ভারতের প্রথম উপগ্রহ বা স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট, যেটি 1975 সালে কিন্তু মহাকাশে পাঠানো হয় বা উৎক্ষেপিত করা হয়। শিশুর জন্য আদর্শ খাবার কি? শিশুর জন্য আদর্শ খাবার হচ্ছে তার মায়ের দুধ বা মাতৃদুধ, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, রক্তচাপ বাড়ে কোন হরমোন বেশি খরিত হলে? রক্তচাপ বাড়ে হচ্ছে থাইরক্সিন হরমোন যদি আমাদের বেশি খরিত হয় তাহলে কিন্তু আমাদেরকে ব্লাড প্রেশার বেড়ে যায়। কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? দেখো, সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কম কিন্তু বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম এবং কম্পাঙ্ক বেশি। আর লাল রঙের হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বেশি। ওই জন্য দেখবে তোমরা লাল রঙ হচ্ছে কি না, লাল রঙ হচ্ছে আমাদের সিগনালে দেওয়া থাকে, কারণ তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে অনেক দূর থেকে দেখা যায়। ওই জন্য রোডের সিগনালে কিন্তু লাল দেখা থাকে। আর বেগুনি বা নীল রঙ আমাদের আকাশের রঙ হয়, কারণ হচ্ছে এদের কম্পাঙ্ক খুব কম হওয়ার জন্য এরা কিন্তু বায়ুর ধূলিকণার সাথে ধাক্কা খেয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। ওই জন্য আকাশের রঙ আমরা নীল দেখতে পাই, ঠিক আছে। তারপরে 50% জলযুক্ত ইথানলকে বলা হয় রেকটিফাইড, 5% জলযুক্ত ইথানলকে বলা হয় রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে। শ্বেতকণিকার প্রধান কাজ কি? শ্বেতকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ জীবাণু প্রতিরোধ করা। তাহলে আমাদের রক্তের মধ্যে অনেকগুলো কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। তার মধ্যে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া এবং শ্বেতকণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা, ঠিক আছে। তারপর দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? দেখো, আমাদের ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। এই ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে ভিটামিন এর অভাবে কী রোগ হয়?
না, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এছাড়া ভিটামিন এর অভাবে কিন্তু জেরপ্থ্যালমিয়া হয়। আচ্ছা, ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। হাইপোথার্মিয়া কি? হাইপোথার্মিয়া হচ্ছে শরীরে হঠাৎ করে অতিরিক্ত তাপ বেরিয়ে গেলে, মানে শরীর থেকে যদি টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপোথার্মিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মোমবাতির দহন কী ধরনের বিক্রিয়া? দেখো, কোনো বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার সেই পুনরায় সেই পদার্থকে আমরা যদি ফিরে না পাই তাহলে সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন মোমবাতির দহন মানে মোমবাতি পুড়ে যাওয়া, এটা কিন্তু এক ধরনের কী বিক্রিয়া? না, রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অনেকেরই ভুল হয়। ভারতের সংবিধান গৃহীত হয় কিন্তু 26শে নভেম্বর 1950 সালে, 1949 সালে। দেখো, গৃহীত হয় মানে সেটাকে মেনে নেওয়া বা সেটাকে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে ভারতের সংবিধানকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 26শে নভেম্বর 1949। কিন্তু এই যে সংবিধানটা গৃহীত হলো এবার সংবিধানটা কার্যকরী অর্থাৎ কাজ করা চালু হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে যদি বলো ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে তাহলে হবে 26শে নভেম্বর 1949, আর কবে থেকে কার্যকরী হয়েছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, কোন রাজ্যের লোকনৃত্য ঘুমর? ঘুমর হচ্ছে রাজস্থান রাজ্যের লোকনৃত্য হচ্ছে কিন্তু ঘুমর, কি ঘুমর। এবং এছাড়া আরও অনেক রাজস্থানের নৃত্য আছে বা নাচ আছে, যেমন হচ্ছে চাকরি নাচ। এই কোশ্চেনটা একবার আমাদের ডাব্লিউবি কোনো একটা এক্সামে পড়েছিল। ঠিক আছে, চাকরি নৃত্য কোন কোন স্টেটের? তাহলে হবে রাজস্থান। তাহলে ঘুমর নৃত্য কোথাকার লোকনৃত্য? রাজস্থানের। ঠিক আছে, চাকরিও রাজস্থানে। দেখো, সৌরশক্তির উৎস কী? সৌরশক্তির মধ্যে কিন্তু নিউক্লিয়ার ফিউশন হয়। আচ্ছা, আমাদের নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয় বিয়োজন, তাই তো? এই দু ধরনের বিক্রিয়া হয়ে থাকে। তাহলে সূর্যের মধ্যে হয়ে থাকে কিন্তু নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন। নিউক্লিয়ার সংযোজন হলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় বা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তো সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয়, যার জন্য প্রচুর পরিমাণে কী উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, সূর্যের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে। এই হাইড্রোজেন ও হিলিয়াম পরস্পরের মধ্যে নিউক্লিয়ার ফিউশন ঘটে। তামা ও টিনের সংকর ধাতুকে কী বলা হয়? তামা ও টিনের সংকর ধাতুকে কিন্তু ব্রোঞ্জ বলা হয়। তামা মানে Cu, কপার, এবং টিন মানে Sn। তো তামা ও টিনের সংকর ধাতুকে আমরা কী হিসাবে জেনে থাকি? তামা ও টিনের সংকর ধাতুকে আমরা ব্রোঞ্জ হিসাবে জেনে থাকি। ঠিক আছে, কোন শৈলশহরকে সাতপুরা পর্বতের রানী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাতপুরা পর্বতের রানী বলা হয় কিন্তু আমাদের পাঁচমারিকে। কি পাঁচমারিকে বলা হয়? মানে পাঁচমারি এলাকাকে বলা হয় সাতপুরা পর্বতের রানী। আচ্ছা, সাতপুরা পর্বত কিন্তু 4টে রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। তো এই সাতপুরা পর্বতের রানী বলা হয় কিন্তু পাঁচমারিকে। পরের কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কিন্তু প্রায় 5 লিটার রক্ত থাকে। কত লিটার রক্ত থাকে? 5 লিটার। ঠিক আছে, মানে সেই লোকটির যা মানে ওয়েট হবে সেই ওয়েটের 7 থেকে 8% হচ্ছে রক্ত থাকে। তাহলে কোনো ব্যক্তির শরীরের ওয়েট যত হয় সেই ওজনের কিন্তু 7 থেকে 8% কিন্তু কী হয়? রক্ত কিন্তু সেই ব্যক্তির মধ্যে থাকে। তাহলে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। ঠিক আছে, এবং মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 থেকে 7 লিটার রক্ত কী করে? 5 থেকে 7 লিটার রক্ত ফিল্টার করে বা পরিশ্রুত করে। পরের কোশ্চেন দেখো, কোন অন্তঃক্ষরা গ্রন্থি গ্রীবায় থাকে? গ্রীবায় মানে আমাদের গলার কাছে দেখবে থাকে, গলার যে নালি থাকে, নালির দুধারে থাকে, সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের কী থাকে না? গ্রীবায় থাকে। আর থাইরয়েড হচ্ছে কিন্তু সবচেয়ে লার্জেস্ট মানে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি। এটা 2023 এবছর কিন্তু WBCS পড়েছিল যে সবচেয়ে বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড এবং সবচেয়ে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি বা পিনিয়াল গ্রন্থি। তো থাইরয়েড হচ্ছে সবথেকে হচ্ছে বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের গলার গ্রীবায় থাকে বা গলার যে নালী, শ্বাসনালী থাকে ওর দুধারে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থি কী বলতো, যে গ্রন্থির কোনো নালী থাকে না, নালী থাকে না, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিন্তু আমাদের কী নির্গত হয়? হরমোন নির্গত হয়। কি হরমোন? তো অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থির কোনো নালী থাকে না সেটাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থির নালী থাকে তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়।
আচ্ছা, অগ্ন্যাশয় হচ্ছে এমন একটা গ্রন্থি যেটা হচ্ছে কি মিক্সড গ্রন্থি, মানে মিশ্র গ্রন্থি, ঠিক আছে, এগুলো তোমরা জেনে নাও। এন্টামোলজি কি? এন্টামোলজি মানে হচ্ছে পতঙ্গ নিয়ে আলোচনা বা গবেষণা করা। দেখো, পতঙ্গ নিয়ে গবেষণা করাকে বলা হচ্ছে এন্টামোলজি। মানুষের শরীরে উষ্ণতা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? মানুষের শরীরে উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেনের হাইপোথ্যালামাস। তাহলে মানুষের শরীরে উষ্ণতা নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের ব্রেনের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। এছাড়া হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, ব্লাড প্রেশার এবং নিদ্রা বা ঘুম নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, ব্লাড প্রেশার এবং নিদ্রা বা ঘুম নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদেরকে হাইপোথ্যালামাস। পরের কোশ্চেনে আমরা চলে যাই। রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি কী কাজে লাগে? না জীবাশ্মর সঙ্গে জীবাশ্ম নির্ণয় করতে কাজে লাগে। মানে মাটির নিচে বা কোনো জীবাশ্ম যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা বলি যে জীবাশ্ম এত বছর আগে জন্মেছিল। এটা হচ্ছে কি, এটা কিসের সাহায্যে বলা যায়? এটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং বলে একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে জীবাশ্মের বয়স বা কত বছর আগে পাওয়া যায় সেগুলো কিন্তু বলে দেওয়া যায়। যেমন আমরা বলি না, ডাইনোসর এত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তো এগুলো সব কিন্তু রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে করা হয়। তো এই রেডিও কার্বন ডেটিংয়ে কিন্তু কার্বন 14 আইসোটোপ, মানে কার্বনের 3টে আইসোটোপ আছে, তার মধ্যে 14 আইসোটোপটা কিন্তু C14 আইসোটোপ, সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। দুটি বিন্দুর পৃথকীকৃত স্থানকে বলা হয় ক্ষেত্র। দুটি বিন্দুর পৃথকীকৃত স্থানকে বলা হচ্ছে ক্ষেত্র। পরের কোশ্চেনে চলে যাব। রাওলাট আইন কত সালে রাওলাট আইন বলবৎ হয়? রাওলাট আইন হচ্ছে 1919 সালে রাওলাট আইন ভারতবর্ষে ইংরেজরা প্রবর্তিত করেছিল। তো এই রাওলাট আইন যখন প্রবর্তিত করা হয়, তখন কিন্তু আমাদের ভাইসরয় যে গভর্নর ছিল, কিন্তু ভাইসরয় ছিল কিন্তু আমাদের জেমস বন্ড। তাহলে 1919 সালে যখন আমাদের রাওলাট আইন প্রবর্তন হয়, তখন কিন্তু আমাদের ভারতের ভাইসরয় ছিল জেমস বন্ড। রাওলাট আইন কি? রাওলাট আইন হচ্ছে এমন একটি নিয়ম যেখানে কিন্তু কোনো ব্যক্তিকে যদি ইংরেজ সরকার মনে করে, তাকে কিন্তু অ্যারেস্ট করে নিতে পারে বিনা কারণে। তাহলে বিনা কারণে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে নেওয়ার যে ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে রাওলাট আইন, ঠিক আছে। তারপরে দেখো, তামা ও জিঙ্কের সংকরকে কী বলা হয়? তামা ও জিঙ্কের সংকরকে পিতল বলা হয়। যেমন তামা ও টিনের সংকরকে ব্রোঞ্জ বলা হয়, এবং তামা ও জিঙ্কের সংকরকে কী বলা হয়? পিতল বলা হয়। জলের অস্থায়ী ক্ষারতা নির্ণয় করায়, অস্থায়ী ক্ষারতা কী কারণে হয়? জলের মধ্যে যে ক্ষারতা দেখা যায়, সেই ক্ষারতা হয় কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য। কি? ক্যালসিয়াম কার্বনেটের জন্য। পরের কোশ্চেন তোমরা দেখতে পারো, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? অপারেশন ফ্লাড কিন্তু আমাদের ডায়েরি, অর্থাৎ বলছে আমাদের দুগ্ধ জাতীয় যে রেভলিউশন হয়েছিল ভারতে, সেই অপারেশন ফ্লাড কিন্তু দুগ্ধ জাতীয় বা ডেয়ারি উৎপাদনে কিন্তু আমাদের কিন্তু সাথে যুক্ত, ঠিক আছে। আমাদের ভারতে দুধ উৎপন্ন হয় কোথায়? না কার্নালে। কোথায়? কার্নালে, হরিয়ানার কার্নালে, ঠিক আছে। তো অপারেশন ফ্লাড যেটা ডেয়ারি বা দুধ উৎপাদনের সাথে যুক্ত, সেটা 1970 সালের দিকে হয়েছিল। কি? 70 সালে। এছাড়া দুধ উৎপাদনের জন্য যে বিপ্লব হয়েছিল, তাকে আমরা শ্বেত বিপ্লব বলতে পারি, তাই না? এবং এবং মাছের যে বিপ্লব হয়েছিল, তাকে আমরা নীল বিপ্লব বলতে পারি। আমাদের গম বা চাষের সাথে যুক্ত যে বিপ্লব হয়েছিল, তাকে আমরা সবুজ বিপ্লব বলতে পারি, ঠিক আছে। অ্যানিমিয়া হয় কিসের কারণে? অ্যানিমিয়া হয় কিন্তু মানুষের দেহে লোহা অর্থাৎ লৌহের অভাবে, তাই আয়রনের অভাবে কিন্তু মানুষের দেহে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে। পরের কোশ্চেন চলে যাব আমরা। পরের কোশ্চেন বলেছে, প্লাস্টার অফ প্যারিসের নাম কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি হচ্ছে? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে। এই প্লাস্টার অফ প্যারিসে কিন্তু আরেকটি ডাক নাম জিপসাম হিসাবে আমরা জেনে থাকি। তাহলে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। সংকেত হচ্ছে CaO4 ½ H2O, এবং এর ডাক নাম কিন্তু জিপসাম। নিউট্রন কে আবিষ্কার করে? নিউট্রন আবিষ্কার করে কিন্তু জেমস স্যাডউইক। নিউট্রন কে আবিষ্কার করে? নিউটন আবিষ্কার করে কিন্তু জেমস স্যাডউইক, ঠিক আছে। পরের কোয়েশ্চেন তোমরা দেখতে পারো, না ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইট হিসাবে কিন্তু আমাদের ব্যবহার করে কিন্তু সোডিয়াম ক্লোরাইড। কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl, যেটা আমাদের লবণ। ইলেকট্রোলাইট মানে আমাদের যখন শরীর খারাপ হয় বা আমাদের যখন লুজ মোশন হয়, আমরা তখন ইলেকট্রোলাইট হিসাবে কিন্তু, মানে আমাদের দেহের মধ্যে লুজ মোশন যখন হয়, তখন তো প্রচুর লবণ বেরিয়ে যায়। তো সেই লবণটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়ে থাকে। স্টেনলেস স্টিলে লোহা স্টেনলেস স্টিলে লোহা ও কার্বনের সঙ্গে কী মেশানো হয়? স্টেনলেস স্টিলে কিন্তু লোহা ও কার্বনের সাথে নিকেল এবং ক্রোমিয়াম মেশানো হয়। তাহলে স্টেনলেস স্টিলের মধ্যে কী কী থাকে? নিকেল, ক্রোমিয়াম, লোহা এবং কার্বন, ঠিক আছে।
রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধে না কেন? রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধে না হচ্ছে হেপারিনের কারণে। কিসের কারণে? হেপারিন। রক্ত তো আমাদের শরীরের মধ্যে সবসময় শিরা উপশিরার মধ্যে বয়ে যাচ্ছে, কিন্তু জমাট বাঁধে না, তাই না? কিন্তু বাইরের রক্ত কিন্তু আমাদের কেটে গেলে সেই রক্ত জমাট বেঁধে যায়। কারণ শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে না, হেপারিন বলে একটা পদার্থ থাকে, যে পদার্থটার কারণে কিন্তু আমাদের রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধে না। তো হেপারিন কিন্তু আমাদের বেসোফিলের থেকে নির্গত হয়। বেসোফিল যাকে আমরা বলে থাকি মাস্ট কোষ। তো এই বেসোফিল মাস্ট কোষ থেকে হেপারিন নির্গত হয়, যেটা কিন্তু রক্তে জমাট বাঁধতে দেয় না। বায়ুমণ্ডলের কোন স্তরে পৃথিবী পৃষ্ঠ থেকে সবচেয়ে দূরে অবস্থিত? সেটা হবে এক্সোস্ফিয়ার। দেখো, বায়ুমণ্ডলে 5টি স্তর আমরা জেনে থাকি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে সবথেকে বাইরের স্তরটাকে আমরা কী বলে থাকি? এক্সোস্ফিয়ার, তাই না? তো এই ছিল আজকে আমাদের জিকে ম্যারাথনের কোশ্চেন অ্যান্সার। তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা ভালো করে প্র্যাকটিস করো এবং আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা ফলো করো এবং চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।